হাই ফ্রেন্ডস, আজ কি পয়েন্টসে আমি গার্গী দত্ত ভাইগৎসকে থিওরি নিয়ে কিছু ডিসকাশন করব। আমরা জানি সিটেট বা যে কোনো টেট পরীক্ষায় আমাদের কখনোই 2 মার্কস বা 5 মার্কসের কোনো কোয়েশ্চেন আনসার তো লিখতে হয় না, যে আমরা বড় বড় থিওরিগুলো এখন মুখস্থ করে যাব। কিন্তু অবশ্যই আমাদের কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার থাকলেই আমরা আনসার দিতে পারবো, কারণ আমরা জানি অবজেক্টিভ বা এমসিকিউ আসে। এমসিকিউ আসে মনেই যে অনেক মানে খুব ইজিলি আনসারগুলো দেওয়া যায় তা কিন্তু নয়। প্রত্যেকটা অপশন জানলেই তবে আমরা ঠিক আনসারটায় আমরা ক্লিক করতে পারবো বা আমরা মার্ক করতে পারবো। তাই জন্য আমরা আজকে সেই ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট টপিকগুলোই দেখে নেব ভাইগৎস্কির থিওরির। চলো দেখে নিই। লেভ ভাইগৎস্কি 1896 থেকে 1934 উনি বেঁচে ছিলেন। এই খুব বেশি দিন তো উনি ছিলেন না, মোটামুটি 37 বছর, 37 ইয়ার্স উনি বেঁচে ছিলেন। কিন্তু তার মধ্যেই উনি অনেক অনেক ভালো কাজ করে গেছেন। লাইক যে থিওরিগুলো উনি দিয়ে গেছেন, আরো অনেক থিওরি তখনও ডেভেলপ করা হয়নি, কারণ উনি তো বেশি দিন বেঁচে ছিলেন না। তো যাই হোক, আমরা দেখে নিই। উনি ছিলেন রাশিয়ান সাইকোলজিস্ট, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট, বেস্ট নোন ফর হিজ সোশিও কালচারাল থিওরি। আমি প্রত্যেকটা জিনিসই একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। রাশিয়ান সাইকোলজিস্ট, উনি ছিলেন একজন বিশাল মনোবিদ বলতে পারি। আর সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট মানে হচ্ছে উনি বলেছিলেন, উনি ছিলেন হচ্ছে গঠনবাদী, মানে গঠনমূলক কাজে বিশ্বাস করতেন। উনি বিশ্বাস করতেন যে যে কোনো বাচ্চা যখন স্কুলে যায় বা সোসাইটিতে থাকে, তাই সোসাইটির মধ্যে, যা সমাজের মধ্যে যেসব মানুষরা আছে তার সাথে ইন্টারাকশন, কথোপকথন বা তাদের সাথে একসাথে থাকার মধ্যে দিয়ে বাচ্চারা আস্তে আস্তে নিজেদের জিনিসগুলো শিখতে পারে। কেউ নিজে নিজে একা শেখে না। তাই জন্য কোনো বাচ্চা যদি একটা সোসাইটি থাকে, আরেকটা বাচ্চা যদি আরেকটা সোসাইটিতে থাকে, তাহলে অবভিয়াসলি তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু পার্থক্য অবভিয়াসলি দেখা যায়। তাহলে উনি যে রাশিয়ান সাইকোলজিস্ট ছিলেন সেটা আমরা জানলাম। সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট, কনস্ট্রাকটিভিস্ট বা কনস্ট্রাকটিভ ওয়ার্কের ওপরেই কিন্তু এনসিএফ বিশ্বাস করে। মানে আমাদের যতই টেট পরীক্ষা আসুক, সেখানে কিন্তু গঠনমূলক কাজ বা গঠনবাদীর যে আমরা থিওরিগুলো পড়বো, সব সেই থিওরির উপরেই কিন্তু বেস করা। তাই আর উনি ছিলেন ওনার যে সোশিও কালচারাল থিওরি, আমরা আস্তে আস্তে পুরোটা ডিসকাশন করব যখন অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। যে উনি বিশ্বাস করতেন যে যে কোনো বাচ্চা যখন একটা কালচারের মধ্যে থেকে বেড়ে ওঠে, তাদের শেখা, তাদের ডেভেলপমেন্টটা, কগনিটিভ ডেভেলপমেন্টটা ওইভাবেই আস্তে আস্তে বেড়ে যায়। তাও দেখি একবার। According to Vygotsky, social interaction plays an important role in cognitive development. ভাইগৎস্কির থিওরি অনুযায়ী সোশ্যাল ইন্টারাকশন মানে সমাজে আমরা চারপাশে যেসব মানুষের সাথে কথাবার্তা বলছি বা থাকছি, সে আমার মা বাবা হতে পারে, আমার ভাই বোন, দাদা দিদি, কাকু কাকিমা, অ্যান্ড পাড়ার যে প্রতিবেশীরা আছে। বাচ্চা যখন আরেকটু বড় হয়, সে তখন স্কুলে যায়, তখন সেখানেও যে তার বন্ধু বান্ধব বা টিচার থাকছে, তাদের সাথে যে ইন্টারাকশন হচ্ছে, কথোপকথন, কমিউনিকেশন হচ্ছে, তার মধ্যে থেকেই কিন্তু আস্তে আস্তে সেই বাচ্চাটার কগনিটিভ ডেভেলপমেন্ট মানে বৌদ্ধিক যে বিকাশ ঘটে, সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে। আর কমিউনিটি মানে আমরা জানি যেখানে আমরা আছি, সেই কমিউনিটি প্লেজ আ সেন্ট্রাল রোল বা ইম্পর্টেন্ট রোল বলতে পারি ইন দ্য প্রসেস অফ মেকিং মিনিং। এটাও কিন্তু খুব ভালো করে মনে রাখবে, অনেক সময় সিটেটের কোয়েশ্চেনে আসে যে আমরা যে জিনিসগুলো বোঝার চেষ্টা করছি, আমরা যে জিনিসগুলোকে যেভাবে ইন্টারপ্রিট করছি, আমাদের দেখার ভঙ্গি, আমাদের বোঝার যে দৃষ্টিভঙ্গি, সেইগুলোও কিন্তু যে ডেভেলপ করে, সেটা কমিউনিটির মাধ্যমেই ডেভেলপ করে। কারণ কি, সেই কমিউনিটিতে এক রকমের কালচার থাকে, সেই কালচার বা সংস্কৃতির মধ্যে থেকেই আমাদের বোঝা বা দেখা দৃষ্টিভঙ্গিগুলোও কিন্তু সেইভাবে বাড়তে থাকে। ঠিক আছে। তারপরে আছে সোশ্যাল লার্নিং। সোশ্যাল লার্নিং প্রিসিডেড কগনিটিভ ডেভেলপমেন্ট। সোশ্যাল লার্নিং মানে আমি বলেছি আগেই, সমাজে যখন আছি, সেই সমাজের মধ্যে যে আমাদের সবার সাথে ইন্টারাকশন গুলো হচ্ছে, সেই ইন্টারাকশন বা কমিউনিকেশন থেকে আগে শিখবো, তারপরে বৌদ্ধিক বিকাশটা হবে। মানে আগে বৌদ্ধিক বিকাশ হচ্ছে, তারপরে আমরা শিখছি, সেটা তো হয় না। শেখার পরে কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টটা আসছে। প্রিসিডিড মানে হচ্ছে সোশ্যাল, মানে আগে হচ্ছে লার্নিংটা, আগে হচ্ছে, তারপরে বিকাশটা হচ্ছে। ডেভেলপমেন্ট মানে বিকাশ, কোগনিটিভ মানে এখানে বৌদ্ধিক বিকাশ, আর সোশ্যাল সামাজিক শেখার পরে পরে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা হচ্ছে। ঠিক আছে। তারপরে 4 নম্বর পয়েন্টে এখানে আছে ল্যাঙ্গুয়েজ প্লেজ আ পাওয়ারফুল রোল ইন শেপিং থট।
তার মানে ল্যাঙ্গুয়েজ বলতে ভাষা, যে কোনো কালচার, যে কোনো সংস্কৃতি বলি, যে কোনো সমাজের কথা বলি, সেখানে ভাষাই কিন্তু মেন, কি বলবো, মূল মন্ত্র। কারণ ভাষা ছাড়া আমরা কেউ কারোর ভাবনা বা আইডিয়াস বলি, এক্সপ্রেশনস বলি, কোনো কিছুই কিন্তু এক্সপ্রেস করতে পারি না। তাহলে যাই আমরা ভাবছি সেটা যখন আমাকে কখনো এক্সপ্রেস করতে হচ্ছে, আমার আইডিয়া যখন আমি কারোর সাথে শেয়ার করছি, সেটা কিন্তু ভাষার মাধ্যমেই শেয়ার করছি। তাই ভাষার ওপরেও কিন্তু ভাইগৎস্কি খুব জোর দিয়েছেন তার থিওরিতে। এখানে কিন্তু সব ইম্পর্টেন্ট বা কি পয়েন্টস গুলোই লেখা আছে। একটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, আর একটা বলছি কালচার, আর একটা হচ্ছে লিঙ্গুইস্টিক বা ল্যাঙ্গুয়েজ। এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এইগুলোর ওপরেই যে কোনো বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টটা ডিপেন্ড করে, এটারই মত ছিল ভাইগৎস্কি। মানে ভাইগৎস্কির থিওরিতে কিন্তু এটাই লেখা ছিল। ঠিক আছে, কারণ প্রশ্ন যখন আসে কিন্তু ওখানে অ্যাকর্ডিং টু ভাইগৎস্কি, অ্যাকর্ডিং টু পিয়াজে, ওরকম ভাবে আসে। তাই জন্য যখনই আমরা প্রশ্নের উত্তর দেব, তখন কিন্তু সেই মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্টের যদি নাম থাকে বা কনস্ট্রাকটিভিস্টের নাম থাকে, তার অনুযায়ী, তার থিওরি অনুযায়ী কিন্তু আমাদের আনসার দিতে হবে। এখানে দেখো, সোশিও কালচারাল থিওরি অফ ডেভেলপমেন্ট। এখানে যে তিনটে ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রেয়ার করি অনেক সময়, আমাদের খাওয়ার আগে আমরা সাপোজ গডের কাছে প্রেয়ার করছি যে আমরা সেদিনকে খাবারটা পাচ্ছি। মানে আরেকটা হচ্ছে একটা বাচ্চা বেশ সুন্দর আনন্দে আছে, নাচছে গাইছে। আরেকটা হচ্ছে বেশ গ্রাম্য পরিবেশ, সেখানে অনেক গবাদি পশু আছে, তাদের খাওয়া দাওয়া দিচ্ছে। তো এক একটা সোসাইটিতে এক এক রকম কালচার আছে। তাই জন্য যদি কালচার ডিফার করে, তাহলে কিন্তু ডেভেলপমেন্টটাও ডিফার করতে পারে। সেই মতই ছিল হচ্ছে ভাইগৎস্কির। তাই জন্য সোশিও কালচারাল থিওরি অফ ডেভেলপমেন্ট যদি আসে, তাহলে কিন্তু সেটা ভাইগৎস্কির থিওরিটাই বলা হচ্ছে। এবং আমি যেটা আবারও বললাম, কালচার যদি ডিফার করে, মানে কালচার, সংস্কৃতি যদি আলাদা হয়, সেই অনুযায়ী কিন্তু ডেভেলপমেন্টও বা বিকাশও কিন্তু আলাদা হতে পারে। ঠিক আছে? তাই a person's cognitive development is largely influenced by their surrounding culture. আমাদের চারপাশের যে কি বলবো, কালচার, সংস্কৃতি আছে, সমাজ আছে, তার একটা বিশাল ভাবে আমাদের উপরে প্রভাব পড়ে। কিসের জন্য? আমাদের যে বৌদ্ধিক বিকাশ, সেইটার উপরে আমাদের প্রভাব পড়ছে। আমাদের চারপাশের যে পরিবেশ, চারপাশের যে সংস্কৃতি আছে, তাদের সাথে আদান প্রদান হয় যে কমিউনিকেশন বা আমরা যে ভাষায় কথা বলছি, সেটার উপরে কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক বিকাশের উপরে একটা বিশাল প্রভাব পড়ে। চলো দেখে নিই আমরা যতদূর পড়লাম এই কোয়েশ্চেনটা কি সলভ করা যায়। এরকম ভাবেই তো সিটেট এর কোয়েশ্চেন আসে বা টেট এর কোয়েশ্চেন আসে। অ্যাকর্ডিং টু লে ভাইগৎস্কি, দ্য প্রাইমারি কজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। ভাইগৎস্কির মত অনুসারে কগনিটিভ ডেভেলপমেন্ট মানে হচ্ছে বৌদ্ধিক বিকাশের প্রধান কারণ কি? প্রথমে আছে স্টিমিউলাস রেসপন্স পেয়ারিং। একটা জিনিস বলে রাখি, যখনই আমরা কোনো আনসার করব, এরকম এমসিকিউর কোয়েশ্চেন্স গুলো করবো, সিটেট বা টেট যে কোনো পরীক্ষার হোক, সেখানে কিন্তু আমাদের বেস্ট আনসারটা খুঁজতে হবে। মানে এরকম নয় যে আমরা কিছু আনসার মুখস্থ করে গেলাম, সেই আনসার দেখতে পেলাম, আমরা টিক করে দিলাম, তা নয়। এখানে হচ্ছে চারটের মধ্যে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা বেস্ট, সেটাকেই আমাদের মার্ক করতে হবে। তাই জন্য আমাদের কিন্তু চারটে অপশনই যদি জানা থাকে, তাহলেই কিন্তু আমরা তত বেশি কারেক্ট আনসার দিতে পারবো। আর যদি ধরো আমরা দুটো জানি আর দুটো জানি না, তাহলে বেশ অসুবিধাই হবে, কারণ যেটা জানি না সেটাও তো হতে পারে। তাই জন্য আমরা চেষ্টা করবো প্রত্যেকটা অপশনকে জেনে নেওয়ার, যাতে কোনটা বেস্ট বা কেন বেস্ট সেটা বুঝতে পারি। প্রথমে আছে স্টিমিউলাস রেসপন্স পেয়ারিং। স্টিমিউলাস রেসপন্স পেয়ারিং, এটা কিন্তু প্যাভলভ আর অন্য যারা থিওরিটা দিয়েছিল, সেই যদি একটা কুকুরকে আটকে রাখা হয় এবং সেই খাবার দেওয়ার সময় যদি বেল রিং করা হয়, তাহলে প্রত্যেকবার যদি ওরকম বেল রিং করে খাবার দেওয়া হয়, যখন খাবার দেওয়া হবে না, শুধু বেল রিং করবে, তখনও কিন্তু তার সালাইভা সিক্রিট করবে বা লালা পড়বে যে খাওয়ার সময় হয়ে গেছে, খাবার আসায়। তো ওটা ছিল স্টিমিউলাস রেসপন্স পেয়ারিং। এটা কিন্তু ভাইগৎস্কি বলেনি। ঠিক আছে, নেক্সট হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন দেখতে পাচ্ছি। তো এটা আমাদের মনে হচ্ছে হতে পারে, এটা রইলো হাতে। পরেরটা দেখে নি, অ্যাডজাস্টমেন্ট অফ মেন্টাল স্কিমা। স্কিমা হচ্ছে আমাদের আগের কোনো যদি স্মৃতি থাকে, মানে স্মৃতি মানে আমাদের আইডিয়া থাকে, সেটার উপরে নতুন আইডিয়া কি বলবো ওভারল্যাপ করছে, নতুন কিছু শিখছি, সেই যে মেমোরিটা থাকছে। এই স্কিমার ব্যাপারটা কিন্তু পিয়াজে বলেছে, আমি একটা অন্য ভিডিওতে পিয়াজের থিওরিটা ডিসকাস করব যখন,
তবে স্কিমা কিন্তু ভাইগৎস্কির সাথে রিলেটেড নয়। নেক্সট আছে ইকুইলিব্রেশন। ইকুইলিব্রেশনও কিন্তু এই অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন। আমি বলছি, আমি পরের ওই পিঁয়াজেরটা যখন পিঁয়াজের থিওরি যখন ডিসকাস করব তখন বলবো। সেটাও হচ্ছে আমাদের আগের যে আইডিয়াগুলো আছে সেটার উপরে নতুন কিছু, আবার নতুন কিছু শিখলে সেটা আবার অ্যাড অন হচ্ছে, সেই জিনিসটা নিয়েই হচ্ছে ওই ইকুইলিব্রেশনটা আছে। ভাইগৎস্কির সাথে এটা রিলেটেড নয়। তাহলে এখানে আমরাই একটাই অ্যাপ্রোপ্রিয়েট পেলাম, সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। According to Lev Vygotsky, the primary cause of cognitive development is social interaction. তাহলে ভাইগৎস্কির মতে বৌদ্ধিক বিকাশের প্রধান কারণ হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, মানে সমাজে আমাদের অন্যদের সাথে যে ইন্টারাকশন বা কথোপকথন আদান প্রদান হয় ভাষার, সেইটা। ঠিক আছে, পরের দেখিনি। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যেটা দেখতে পাচ্ছ এখানে তিনটে সার্কেল করা আছে। ফার্স্ট সার্কেলটা দেখো এ, ভেতরের সার্কেলটা এ লেখা আছে। নেক্সট যে জোনটা আছে, যে সার্কেলটা, সেটার মধ্যে জেডপিডি লেখা আছে। জেডপিডি মানে হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর থার্ডে আছে বি, সেটা আরেকটা জোন। তিনটে জোন আমরা ভাগ করি। একটা হচ্ছে বাচ্চাটা যে নিজে নিজে কিছুটা কাজ করতে পারবে, ঠিক আছে, সেটা তার তার মধ্যে আয়ত্ত করা আছে, সে সেটা পারে, একাই পারে করতে। তারপরের কি জোন, সে যদি কিছু না পারে তাহলে তাকে যদি কেউ অ্যাসিস্ট করে, তাকে যদি কেউ হেল্প করে, সে তাহলে সেই কাজটা করতে পারবে। সেটা হচ্ছে আমার জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর বি হচ্ছে তাকে যতই আমি অ্যাসিস্ট করি না কেন, সে কিন্তু কিছুতেই ওই বি লেভেলটায় যেতে পারবে না। মেবি যে কোনো কারণের জন্য হতে পারে, তার এজের সাথে সামঞ্জস্য নেই, তার পক্ষে সেই অতটা বিকাশ হয়নি, বোঝা সম্ভব নয়। তাহলে এই তিনটে জোন ইম্পর্টেন্ট। এবার আমি দেখাই, একটা ছবি দেখালে বুঝতে পারবে এখানে। এক সেকেন্ড, এই যে ছবিটা আছে, এই ছবিটায় প্রথম ছবিটা যেটা আছে, যে একজন বাবা তার ছেলেকে বা মেয়েকে এখানে সাইকেল চালাচ্ছে। মানে এটা আমরা ছোটবেলায় অনেকেই দেখে থাকি, যখন সাইকেল চালানো হয় আমাদের দাদা দিদি বাবা বা কেউ একজন যে এক্সপিরিয়েন্স, যে জানে, সে আমাদের হেল্প করে। প্রথম দিকে একটু ঠেলে দেয় বা এগিয়ে দেয়, তারপরে যখন সে শিখে যায়, দেখো পরের ছবিটায়, যে শিখে গেছে তখন আর তার অ্যাসিস্ট্যান্সটা লাগছে না, তার সাহায্যটা লাগছে না, সে একা নিজেই চালাতে পারছে। তাহলে এটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। সে সেই কাজটা তখনই সম্পাদন করতে পারে বা সেই কাজটা সে তখনই করতে পারে যখন তাকে কেউ সাহায্য করছে। ঠিক আছে, তাহলে এই যে যে সাহায্য করছে, এখানে ধরে নিতে পারি যে সাইকেল চালানোর ক্ষেত্রে বাবা দাদা দিদি কাকু কাকি যেই হতে পারে, সে হচ্ছে MKO, মানে হচ্ছে মোর নলেজেবল আদার। ঠিক আছে, MKO। আর যে প্রসেসটা, মানে যে একটু হেল্প করে দেওয়া, অ্যাসিস্ট করে দেওয়া, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। প্রসেসটার নাম হচ্ছে স্ক্যাফোল্ডিং। আর যে হেল্প করছে সে হচ্ছে MKO। এবার চলে আসে এই জোনটাতে। তাহলে বাচ্চাটা আছে এতে, কিন্তু সে এই জেডপিডি জোনটায় একটা কাজ করতে পারছে না, কিন্তু তাকে যদি আমরা কখনো কোনো ক্লু দেই, হিন্ট দেই, তাহলে সে একটু হেল্পের মধ্যে দিয়ে সে সেই কাজটা করতে পারছে। তাহলে আমি ধরে নিতে পারি যদি কোনো ক্লাসে কোনো টিচার যদি কোনো হিন্ট দেয়, ক্লু দেয়, সেক্ষেত্রে সেই টিচার তার কাছে MKO হবে, মানে মোর নলেজেবল আদার। আর যে প্রসেসের মাধ্যমে সে কাজটা করতে পারলো, সেই প্রসেসটা, মানে একটু গাইডেন্সের মাধ্যমে সে করতে পারলো, সেই প্রসেসটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। আর বি জোনে তো তার পক্ষে যাওয়া সম্ভবই নয়। ঠিক আছে, তাহলে যারা থিওরি জন্য বলে, তো তাদের জন্য বলছি, অ্যাকর্ডিং টু ভাইগৎস্কি, দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট is the distance between the actual developmental level as determined by independent problem solving and the level of potential development as determined through problem solving under adult guidance or in collaboration with more capable peers. আমি প্রত্যেকটা মানেই বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। খুব কঠিন লাগবে যে অনেক বড় ডেফিনেশন, যেহেতু উনিই বলেছেন, ভাইগৎস্কির কথা এটা। তাহলে আমরা বুঝলাম জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে জোন বা এরিয়া বা ওই জায়গাটা, হচ্ছে সেই জায়গাটা যেখানে বাচ্চাটা হেল্পের মাধ্যমে কাজটা করতে পারছে। তাহলে বলেছে ডিস্টেন্স বিটুইন অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট ছিল আমাদের এ জোনটা। আর অ্যাজ ডিটারমাইন্ড বাই ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম সলভিং, ইন্ডিপেন্ডেন্টলি সে, মানে স্বাধীনভাবে তার নিজের প্রবলেমটা সে সলভ করতে পারছে। অ্যান্ড দ্য লেভেল অফ পোটেনশিয়াল ডেভেলপমেন্ট,
মানে আরেকটা হচ্ছে সেই পরের ধাপটা, সেই ধাপটা যেখানে তার সেই ডেভেলপমেন্টটা দরকার বা করতে পারে থ্রু প্রবলেম সলভিং আন্ডার অ্যাডাল্ট গাইডেন্স। মানে যে আরো একটু বেশি জানে, তার সাহায্যে, সহপাঠীর সাহায্যে, যে বেশি জানে সে যেই হতে পারে, টিচার হতে পারে, বাবা মা হতে পারে, কিংবা আমার সহপাঠীও হতে পারে, সে হয়তো সেই বিষয়টা একটু বেশি জানে আমার থেকে, তাহলে সেই মোর নলেজেবল আদার, যে তার সাহায্যে আমি সেই কাজটা যে করতে পারছি, সেটাই হচ্ছে, সেই জোনটাই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আচ্ছা, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আহ, অনেকে ওই পিডিএফ এর জন্য বলে, থিওরির জন্য। তো আমি বলি, যত থিওরি তো সব জায়গায় আমরা পেয়ে যাব, আমাদের তো বই আছে, আমরা যে কোনো সাইটে গিয়েও আমরা ডাউনলোড করে নিতে পারি, যে কোনো পিডিএফ, প্রচুর বই আছে মার্কেটে। কিন্তু আমার মনে হয়, যখনই আমরা যে জিনিসটা পড়ছি, যেরকম আমরা স্কুল লেভেলে, হায়ার ক্লাস কিংবা কলেজে আমরা সেই রানিং নোট নিতাম না, আমাদের মতো করে আমরা ছোট ছোট পয়েন্ট করে লিখে নিতাম খাতায়, সেটা মনে হয় আরো বেশি দরকারি। কারণ জেরক্স করলে বা ফটোকপি কিছু করে রাখলে সেটা রয়েই যায়, সেটা আলাদা করে আর পড়া হয় না। কিন্তু এই সাপোজ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এমকেও, এরকম ভাবে যদি আমরা লিখে রাখি, তাহলে ভাইগৎস্কির যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমার চোখের সামনে রইলো, দেখলেই মনে পড়ে যাবে। তাই যখন এই ভিডিওটা দেখছো, যদি স্ক্রিনশট তো নিয়েই নিতে পারো, কিন্তু তার সাথে সাথে যদি কোথাও একটা নোট করে রাখো, সেগুলো খুব কাজে দেবে। আমি অন্তত তাই করি। আচ্ছা, তো আরেকটা হচ্ছে উইথ অ্যাডাল্ট গাইডেন্স বললাম, অর ইন কোলাবোরেশন উইথ মোর কেপেবল পিয়ার্স। পিয়ার্স মানে সহপাঠী, সমকক্ষ যে আছে আমার। আচ্ছা, মোর নলেজেবল আদার, এটাকে বলা হয় MKO শর্টে। MKO মানে মোর নলেজেবল আদার ইজ আ পার্সন হু হ্যাজ গ্রেটার নলেজ অ্যান্ড স্কিলস দ্যান দ্য লার্নার। যে শিখছে তার থেকে সেই ক্ষেত্রে যার একটু বেশি জ্ঞান বা জানা আছে, তাকে এমকেও বলা হয়। সে এমকেও, আমি বললাম, টিচারও হতে পারে, পেরেন্টও হতে পারে, আমার সমপাঠীও হতে পারে, যে কেউ হতে পারে। সেক্ষেত্রে মানে হতে পারে যে আমি যখন কোনো খেলা খেলছি, তার কাছে ক্রিকেট অনেকটা বেশি সড়গড়, সে জানে, তো আমাকে ক্রিকেট খেলায় সে সাহায্য করতে পারে। আচ্ছা, এমকেও এখানে অনেক সময় কম্পিউটারও বলতে পারি, কারণ কম্পিউটারে যদিও আমরা ফ্যাক্টস পাই, হিন্টস পাই, ক্লুজ পাই, নর্মালি আমরা হিউম্যান বিংকেই ধরবো, মানুষকেই ধরবো, বাট কম্পিউটারও কিন্তু অনেক সময় MKO হিসেবে ইউজ করা হয়, কারণ ওখান থেকে আমরা হিন্ট বা ক্লু নিয়ে কাজটা করি, যদি কোনো প্রজেক্ট ওয়ার্ক হতে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং হচ্ছে প্রসেস। ঠিক আছে, স্ক্যাফোল্ডিং ইজ আ প্রসেস, যে প্রক্রিয়া থ্রু উইচ আ টিচার অ্যাডস সাপোর্টস ফর স্টুডেন্টস ইন অর্ডার টু এনহান্স লার্নিং অ্যান্ড এড ইন দ্য মাস্টারি অফ টাস্ক। স্ক্যাফোল্ডিং হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন টিচার, টিচার পেরেন্ট, যে কেউ হতে পারে, যে বেশি জানে, টিচার অ্যাড সাপোর্টস মানে সাপোর্ট বা সাপোর্ট দিচ্ছে স্টুডেন্টকে, কি করতে, টু এনহ্যান্স লার্নিং, শেখার ক্ষেত্রে তার একটু বেশি সাহায্য করছে যাতে সে ভালো করে বুঝতে পারে বা শিখতে পারে। অ্যান্ড এড, এড মিনস হেল্প, অ্যান্ড এড ইন দ্য মাস্টারি অফ টাস্ক, সেই কাজটায় যেন সে এক্সেল করতে পারে বা মাস্টার হতে পারে, মানে যাতে এরপরে আর তাকে সাহায্য না নিতে হয়, সে সাহায্য ছাড়াই সে কাজটা করতে পারে। এবার কোয়েশ্চেনটা দেখে নি। অ্যাকর্ডিং টু ভাইগৎস্কি, চিলড্রেন লার্ন, ভাইগৎস্কির মত অনুসারে বাচ্চারা কিভাবে শেখে? বাই ম্যাচিওরেশন, ম্যাচিওর হয়ে গেলেই বাচ্চাটা নিজে নিজেই শিখে যাবে, নাকি ওয়েন রিইনফোর্সমেন্ট ইজ অফার্ড? রিইনফোর্সমেন্ট মানে কি? রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে, যখন ধরে নিতে পারি বাইরে থেকে এক্সটার্নাল কোনো প্রাইজ বা কোনো অফার, কিছু একটা গ্রেট ডিল, যে তুমি এই কাজটা করলে তোমাকে আজকে বাইরে খেতে নিয়ে যাব, তুমি এই কাজটা যদি করো তাহলে তোমাকে একটা প্রাইজ দেওয়া হবে, সারপ্রাইজ আছে, মানে এরকম একটা, এরকম জিনিস, নাকি সরি, বাই ইমিটেশন, দেখে দেখে কপি করবে, শিখবে সেটা, নাকি বাই ইন্টারাক্টিং উইথ অ্যাডাল্টস অ্যান্ড পিয়ার্স? একটা জিনিস বলে রাখি, যে বাই ম্যাচিওরেশন মানে একজন কেউ ধরো দেখে বাচ্চাটা শিখছে না, সে বয়স হলে এমনি শিখে যাবে, এরকম তো হয় না, তাকে তো মানে ডেভেলপমেন্ট হচ্ছে একটা, হচ্ছে কি বলবো, গ্র্যাজুয়াল প্রসেস, কমপ্লেক্স প্রসেস, যেটা হতে থাকে। তাই শুধু ম্যাচিওরিটি লেভেল আসলেই যে সে সব নিজে নিজেই শিখে যাবে সেটা তো নয়, তাই জন্য এই অপশনটা হবে না। নেক্সট, ওয়েন রিইনফোর্সমেন্ট ইজ অফার্ড, ভাইগৎস্কির মতে তো কোনো প্রাইজ বা এরকম কোনো অফার, সারপ্রাইজ দিলে যে বাচ্চারা শিখবে, এরকম কোনো তার থিওরিতে ছিল না। ঠিক আছে,
আর এটাও বলে রাখি, বাইরে থেকে এগুলো হচ্ছে এক্সটার্নাল মোটিভেশন। এইসব জিনিসগুলো থাকলে কোনো শিক্ষাই বেশি দিন থাকে না, যত না ইন্টারনাল মোটিভেশন বা ভেতর থেকে শেখার ইচ্ছা থাকে। তো যাই হোক, রিইনফোর্সমেন্টের ব্যাপার আমরা কিন্তু ভাইগৎসকি থিওরিতে পাইনি। নেক্সট ধরলাম ইমিটেশন। ইমিটেশন মানে হচ্ছে দেখে শেখা, কাউকে দেখে দেখে শিখছি। বলতে পারো যে সোসাইটিতে অনেকে আছে তাকে দেখে শিখেছে। কিন্তু এই সি আর ডি এর মধ্যে ইন্টারাক্টিং, যতক্ষণ না আমি আরেকজনের সাথে ইন্টারাক্ট করছি, কথোপকথন করছি, বা ইন্টারাক্ট মানে হচ্ছে ওদের সাথে কোনোভাবে, যে কোনোভাবে সোসাইটিতে বন্ধু হতে পারে, বাবা মা হতে পারে, যে কেউ ভাই বোন হতে পারে, যতক্ষণ না আমি তার সাথে ইন্টারাক্ট করছি, কথা বলছি, খেলছি, যাই হোক শিখছি, একসাথে থাকছি, ততক্ষণ না আমি তো ইমিটেট করতে পারবো না, আমাকে তো তার সাথে ইন্টারাক্ট করতে হবে। তাই জন্য এখানে সি আর ডি বা সবার মধ্যে বেস্ট অপশন কিন্তু ইন্টারাক্টিং উইথ অ্যাডাল্ট অ্যান্ড পিয়ার্স। বন্ধুদের বা অ্যাডাল্ট বা সিনিয়র যারা আছে তাদের সাথে ইন্টারাক্ট করেই কিন্তু বাচ্চারা শেখে, এটাই হচ্ছে ভাইগৎস্কির মত। তাহলে আনসারটা এখানে হবে ডি। ঠিক আছে, আরেকটা দেখে নি। দ্য টিচার নোটিসড দ্যাট পুষ্পা ক্যানট সলভ আ প্রবলেম অন হার ওন। টিচার খেয়াল করলেন যে পুষ্পা নিজে নিজে একটা প্রবলেম সলভ করতে পারছে না। However, she does so in the presence of adult or peer guidance. তাই জন্য তিনি মানে সরি, তাই জন্য পুষ্পা কিন্তু সেই কাজটাই করতে পারছে যদি অ্যাডাল্ট মানে কোনো বড় বা কোনো সহপাঠীর যদি একটু গাইডেন্স পায়, তাহলেই সে সেই কাজটা করতে পারছে, যে কাজটা সে একা করতে পারছিল না। এই ধরনের গাইডেন্সকে, দিস গাইডেন্স ইজ কল্ড, এই ধরনের গাইডেন্সকে কি বলা হয়? ল্যাটারালাইজেশন, প্রি অপারেশনাল থিঙ্কিং, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, স্ক্যাফোল্ডিং। সবসময় আমি বলেছি যে চারটে অপশনই আমাদের দেখতে হবে, না হলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা কোনটা ভালো সেটা বা একদম ঠিক সেটা বুঝতে পারবো না। ফার্স্ট হচ্ছে ল্যাটারালাইজেশন, মানেটা বুঝিয়ে দিই। ল্যাটারালাইজেশন মানে হচ্ছে আমাদের ব্রেনের দুটো হেমিস্ফিয়ার আছে, মানে দুটো ভাগ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ডান দিক, একটা হচ্ছে বাঁ দিক, লেফট ব্রেন, রাইট ব্রেন। বেশ কিছু থিওরি অনুযায়ী যে ল্যাটারালাইজেশন মানে হচ্ছে যে কোনো মানুষের যদি কোনো ক্রিয়েটিভিটি বা ইনোভেটিভ ওয়ার্ক বেশি হয়, তাহলে বলা হয় যে সে হচ্ছে রাইট হেমিস্ফিয়ার বা রাইট ব্রেন, সরি, রাইট ব্রেন দিয়ে তার বেশি ডমিনেশন আছে, রাইট ব্রেনটা বেশি অ্যাক্টিভ। আর যদি কেউ খুব লজিক্যাল হয়, তারপরে ইন্টেলেকচুয়াল অ্যানালিসিস খুব ভালো করতে পারে, জাজমেন্ট, লজিক, এই জিনিসগুলো মানে লজিক্যালি অ্যানালিটিক্যালি যে সে যদি খুব ভালো হয়, তাহলে নাকি তার লেফট ব্রেনটা বেশি ডমিনেট করছে। ঠিক আছে, সেটা হচ্ছে ল্যাটারালাইজেশন, মানে কে কাকে ডমিনেট করছে, লেফট ব্রেন আর রাইট ব্রেন। বাট এটার সাথে প্রবলেম সলভ করতে পারার সাথে আর গাইডেন্সের সাহায্যে সেই প্রবলেম সলভ করে নিল, এটার সাথে কোনো ল্যাটারালাইজেশনের কোনো কানেকশন নেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রি অপারেশনাল থিঙ্কিং। পিঁয়াজের জিনিসগুলো এখানে নেই। সেটা প্রি অপারেশনাল থিঙ্কিং হচ্ছে 2 থেকে 7 বছর বয়সে যেসব বাচ্চারা সিম্বল দিয়ে গেম দিয়ে ওরা খেলে খেলে শেখে, সেই জিনিসটা, সেটাও ভাইগৎস্কি বলেনি। নেক্সট হচ্ছে, তাহলে এ আর বি তো হচ্ছে না, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট না স্ক্যাফোল্ডিং। আচ্ছা, আমি কি বলেছি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে সেই জোনটা, যেই জোনটায় বা এরিয়াটা যেটা ও কভার আপ করতে পারছে। আর স্ক্যাফোল্ডিং কি? স্ক্যাফোল্ডিং হচ্ছে প্রসেসটা। তাহলে এখানে কিন্তু আমাকে প্রসেসটার কথাই জিজ্ঞেস করেছে, কোনো জোন নয় যে কোন জায়গাটা ও পারছে না। তাহলে দিস গাইডেন্স মানে এই টাইপের প্রসেসটাকে কি বলা হয়? এই টাইপের প্রসেসটা মানে কারুর সাহায্যে, সহপাঠীর সাহায্যে বা বড়দের সাহায্যে যখন সেই কাজটা, পুষ্পা কাজটা করতে পারলো, সেই প্রসেসটা, সেই গাইডেন্সটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, এটা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট নয়। অনেক সময় প্রশ্নের উত্তর করতে গিয়ে জানা উত্তর আরে এটা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি আছে, তাহলে এটাই হবে। আমাদের বুঝতে হবে কোয়েশ্চেনটা কি চাইছে। ঠিক আছে, স্ক্যাফোল্ডিং আনসার। আচ্ছা, এরপর আরেকটা আসি, ভাইগৎস্কি অন ল্যাঙ্গুয়েজ। আগেই বলেছি সোশিও কালচারাল, তো বলেছি অ্যাসপেক্টটা ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজের উপরেও কিন্তু অনেকটা বলেছে ভাইগৎস্কি। ভাইগৎস্কি বলেছে, ভাইগৎস্কি থিওরি ভিউজ ল্যাঙ্গুয়েজ ফার্স্ট অ্যাজ সোশ্যাল কমিউনিকেশন টুল, গ্র্যাজুয়ালি প্রমোটিং বোথ ল্যাঙ্গুয়েজ ইটসেলফ অ্যান্ড কগনিশন। মানে হচ্ছে ভাইগৎস্কি তার থিওরি অনুযায়ী বলেছে যে ল্যাঙ্গুয়েজ একটা বিশাল ভূমিকা পালন করে সোশ্যাল কমিউনিকেশন টুল। ল্যাঙ্গুয়েজটাকে উনি টুল হিসেবে বলেছে, মানে যন্ত্র টাইপ, যেটার মাধ্যমে কারোর বিকাশ ঘটে। সরি,
যে যদি কোনো ল্যাঙ্গুয়েজ তো আমরা জানি ডিফার করছি, প্লাস প্রত্যেকটা কালচার অনুযায়ীও ল্যাঙ্গুয়েজটা যদি ডিফার করে তাহলে সেটা তাদের রুট, মানে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য রুট অফ এনি কালচার। রুট মানে শেকড় বলতে চাইছে। আর এটা টুল, এটার মাধ্যমে যে কোনো বাচ্চা শেখে, কারণ আমি আগেও বললাম যে কোনো আইডিয়া, থট সবার সাথে শেয়ার করা, কমিউনিকেট করা, একজনের সাথে আরেকজনের কথাবার্তা বলা, সবগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই হয়। তাই জন্য ল্যাঙ্গুয়েজ একটা বাচ্চা যখন সোশ্যালি ইন্টারাক্ট করছে, সমাজের সাথে বাদবাকি লোকের সাথে ইন্টারাক্ট করছে, তার মধ্যে তার ল্যাঙ্গুয়েজেরও যেমন বিকাশ হচ্ছে, তার বৌদ্ধিক বিকাশও কিন্তু সাথে সাথে হচ্ছে। ঠিক আছে? পরের পয়েন্ট, Vygotsky believed that language and thought initially have different roots but converge during the course of development. এটা খুব ইম্পর্টেন্ট। ভাইগৎস্কি বিশ্বাস করতেন যে ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং ভাবনা প্রথমে আলাদা থাকে, মানে যে কোনো একটা বাচ্চা, সে তো আর ওসব ভেবে কাজ করছে ওরকম না। তার ইচ্ছে হচ্ছে সে দৌড়াচ্ছে, তার ইচ্ছে হচ্ছে সে খেলছে ছোটবেলায়। ঠিক আছে? তাহলে তখন তো তার ল্যাঙ্গুয়েজেরও ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু সে তখন ভাবতে পারছে আমি ওখানে যাব, ঘুরতে যাব, হাত দিয়ে দেখাচ্ছে। তাই জন্য প্রথমে ল্যাঙ্গুয়েজ, ভাষা আর ভাবনা দুটো আলাদা থাকে। কিন্তু সময়ের সাথে সাথে সে যখন বড় হচ্ছে, তখন কিন্তু দুটো একসাথে মার্জ করে যায়, মানে আহ, দুটো দুটোর উপরে ডিপেন্ডেন্ট, ইন্টারডিপেন্ডেন্ট, মানে ভাষা আর ভাবনা দুটো ইন্টারডিপেন্ডেন্ট, মানে যেটা ভাবছে সেটাই তো আমি কথায় প্রকাশ করছি, এরকম। নেক্সট পয়েন্ট, থার্ড পয়েন্ট, thought and language are seen by Vygotsky as two interacting spheres. ভাবনা এবং ভাষা, ভাইগৎস্কি এটাকে দুটো ইন্টারঅ্যাক্টিং স্ফিয়ার বলেছে, মানে দুটো, যদি আমি ধরে নিতে পারি একটা গোল আছে, আরেকটা গোল, মানে একটা স্ফিয়ারের সাথে আরেকটা স্ফিয়ার ইন্টারঅ্যাক্ট করছে, অনেক সময় বেশ কিছুটা ওভারল্যাপও করছে। ঠিক আছে? In his view, speech is involved in most thought and thought is involved in most speech. ওনার মতে স্পিচ মানে কথাবার্তা, আমাদের যে স্পিচটা আছে সেটা ম্যাক্সিমাম সময় আমরা যা ভাবছি সেটাই আমরা এক্সপ্রেস করছি, আবার যা এক্সপ্রেস করছি সেটাই কিন্তু আমরা ভাবছি ম্যাক্সিমাম সময়। কেন আমি ম্যাক্সিমাম সময় বললাম? মিনিমাম সময় হচ্ছে আমাদের রাগ, দুঃখ, আনন্দ অনেক সময় এক্সপ্রেস করা যায় না, তো ওইটা জাস্ট মিনিমামটা বাদ দিলাম। তাই বলছি ম্যাক্সিমাম সময় কিন্তু যা ভাবছি সেটাই বলছি, যা বলছি সেটাই আমরা ভাবছি। আমি বড়দের কথা বলছি না, কিন্তু বড়রা হয়তো একরকম ভাবছে বলছে, অত কমপ্লেক্স বাচ্চারা নয়, আমরা কিন্তু স্কুল লেভেলে ভাববো, আমরা প্রাইমারি টু আপার প্রাইমারি লেভেলে ভাবছি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য চিলড্রেন, মানে অন কিপিং আ নোট অফ দ্য চিলড্রেন অনলি, ভাইগৎস্কির যে থিওরিটা আছে সেটা বললাম। 4 নম্বর পয়েন্ট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার প্লে এসেনশিয়াল রোলস both in human intellectual development and in how humans perceive the world. তাহলে এই না নাটশেল কি দাঁড়ালো, আমরা যা শুনলাম এতক্ষণ, যে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা এবং কালচার, সংস্কৃতি, দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে একজন মানুষের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, বিকাশের ক্ষেত্রে, ইন্টেলিজেন্সি যেটা বাড়ছে সেটার উপরে, এবং একজন মানুষ সে কিভাবে পৃথিবীটাকে দেখছে, তার দেখার দৃষ্টিভঙ্গি, সেটার উপরে কিন্তু ছোটবেলা থেকে যে সংস্কৃতিতে সে বেড়ে উঠেছে, তার যে ভাষার আদান প্রদান, সেটার উপর সেটাই কিন্তু অনেকটা প্রভাব ফেলেছে সে কিভাবে বাইরের দুনিয়াটা বা পৃথিবীটাকে দেখছে। প্রত্যেকটা জিনিসের দেখার দৃষ্টিভঙ্গিটা ওটার উপরেই কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। ঠিক আছে? তাহলে এখানে যে একটা চার্টের মতো আছে, এটা লেখাটা দেখা যাচ্ছে যে একটা বাচ্চা, তিনটে অ্যাসপেক্ট আছে এখানে। ফার্স্ট হচ্ছে কালচারাল ভ্যালুজ, বিলিফ আর ট্র্যাডিশন, সংস্কৃতি, সমাজ যা আছে তার যে ভ্যালু, তার যে প্রিন্সিপাল, মরালস, বিশ্বাস, সে ছোটবেলা থেকে যে সংস্কৃতিতে বেড়ে উঠেছে তার যে বিশ্বাস, সেগুলো বিশালভাবে সেই বাচ্চাটার উপর প্রভাব ফেলে। সোশ্যাল ইন্টারাকশন উইথ পেরেন্টস, সিবলিংস, পিয়ার্স, টিচার্স, সমাজে যারা আছে তাদের সাথে যে ইন্টারাকশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, মেলামেশা হচ্ছে, আশপাশের লোকজন, তার মধ্যে অবভিয়াসলি প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে বাবা মা, তারপরে ভাই বোন, তারপরে সহপাঠী, টিচার। তাহলে তারাও বাচ্চাটার উপরে অনেক প্রভাব ফেলছে, কিসের জন্য? তার বৌদ্ধিক বিকাশের উপরে। নেক্সট হচ্ছে 3 নম্বর আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিল, সে কি ভাষায় কথা বলছে, কাদের সাথে কথা বলছে, কিভাবে কথা বলছে, তার চারপাশের লোকজনের, সেইটার উপরেও প্রভাব পড়ছে বাচ্চাটা। তাহলে তিনটে অ্যাসপেক্ট।
যারা থিওরি চাইছো তো এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, বাট থাকবে না, একসময় স্ক্রিনশট গুলো জমতে জমতে যখন ফোনের মেমোরি ফুল হয়ে যাবে সেটাকে ডিলিট করতে হবে, তো আমার মনে হয় একটু লিখে নিলে ভালো হয়। Vygotsky's socio-cultural theory views human development as a socially mediated process, একটা প্রক্রিয়া যার মাধ্যমে সোশিও কালচারাল থিওরিতে যেটা বলা হয়েছে যে socially mediated process in which children acquire their cultural values, belief and problem solving strategies through collaborative dialogues with more knowledgeable members of society। তাহলে সেইটাই যে একটা বাচ্চার বৌদ্ধিক বিকাশ সেভাবেই ঘটে, সে যে সমাজে আছে, যে সংস্কৃতিতে বেড়ে উঠেছে, তার বিশ্বাস, সে কিভাবে প্রবলেম গুলো সলভ করছে সেটার মধ্যে দিয়ে আস্তে আস্তে তার বৌদ্ধিক বিকাশটাও ঘটছে। আর কিভাবে হচ্ছে কোলাবোরেটিভ ডায়ালগ, সবার সাথে সেই কথাবার্তা আদান প্রদান হচ্ছে, এবং মোর নলেজেবল আদার, যে তার থেকে বেশি জানে, তো তাদের থেকে তার সান্নিধ্যে যত বেশি থাকছে সে আরো বেশি কিছু শিখতে পারছে। বলা হয় না, সৎ সঙ্গে স্বর্গবাস, মানে আমার থেকে যদি কেউ বেশি জানে, আমি তার সাথে যদি থাকি, তাহলে আমার কিন্তু অনেকটা বেশি শেখা হবে, জানা হবে। এগুলো সব ভাইগৎস্কির মতে। His theory is comprised of concepts such as culture specific tool, private speech, আমি আসবো প্রাইভেট স্পিচের ব্যাপারে, and the zone of proximal development। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলেছি, কালচার স্পেসিফিকটাও বলেছি, আর প্রাইভেট স্পিচটা আমি বলছি এবার। তার আগে একটা প্রশ্ন করে নি, in Vygotsky's theory which aspect of development gets neglected? ভাইগৎস্কির থিওরিতে কোন জিনিসটা সেরকম গুরুত্ব পায়নি বা নেগলেক্টেড হয়েছে, দেখে নি। সোশ্যাল, কালচারাল, বায়োলজিক্যাল, লিঙ্গুইস্টিক। সোশ্যাল ইন্টারাকশন তো আছেই, কারণ সোশিও কালচারাল থিওরি, তাই জন্য ওনার থিওরিতে সোসাইটি খুব ভালো ভালো ইম্পর্টেন্স পেয়েছে। সোশ্যাল কালচারাল থিওরি, তাই জন্য সোশ্যালও আছে কালচারালও আছে, এগুলো হবে না। নেক্সট বায়োলজিক্যাল, এটা আমরা পড়িনি। আচ্ছা, লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তো আমরা তো দেখেইছি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যেটা বৌদ্ধিক বিকাশে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও আমরা পড়েছি, সোশ্যাল আছে, কালচারাল আছে, ল্যাঙ্গুয়েজ, এই তিনটে বা লিঙ্গুইস্টিক পড়েছি। যেটা পড়িনি সেটা হচ্ছে বায়োলজিক্যাল। তাহলে বায়োলজিক্যালটা হবে, এই বায়োলজিক্যাল পার্টটা ভাইগৎস্কির থিওরিতে নেগলেক্টেড হয়েছে বা গুরুত্ব পায়নি। আনসার সি। থ্রি ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, এটা খুব ইম্পর্টেন্ট, একটু আগেই বলছিলাম। তিন ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষার কথা ভাইগৎস্কি তার থিওরিতে বলেছে। একটা হচ্ছে সোশ্যাল স্পিচ, একটা হচ্ছে প্রাইভেট স্পিচ, আর একটা হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। সোশ্যাল স্পিচটা কি? এটা হচ্ছে বাচ্চার 2 বছর বয়স থেকে গ্রো করে সোশ্যাল স্পিচ, যে সময় সে অন্যর সাথে কথা বলে, মানে জল খাবো, ওখানে যাব, এরকম টেলিগ্রাফিক স্পিচ, ছোট ছোট কথা, বাট বাচ্চারা যেরকম আলাদা আলাদা ভাবে বলে না, যতটুকু অন্যকে বোঝানোর জন্য সে বলতে পারে। তাহলে 2 বছর বয়স থেকে বাচ্চারা এই সোশ্যাল স্পিচ, মানে অন্যর সাথে কমিউনিকেট করার যত জন্য যে কথাবার্তা বলে সেটা হচ্ছে সোশ্যাল স্পিচ। নেক্সট কি? প্রাইভেট স্পিচ। এটা ডেভেলপ করে ফ্রম দ্য এজ অফ 3 বছর বয়স থেকে বাচ্চাদের মধ্যে এটা ডেভেলপ করতে থাকে ইন জেনারেলি। সেটা হচ্ছে ইউজড ফর ইন্টারনাল কমিউনিকেশন, মানে অনেক সময় আমরা বাচ্চাদের দেখে থাকি নিজে নিজে কথা বলে খেলার সময়, আরে এটা কোথায় গেল, এটার পরে তো এই জিনিসটা আসবে, সে আমরা ব্লক দিয়ে যখন সাজাতাম বা কোনো কাজ করছে, সে সে তখন বললে আমি এটার পরে লালটা দিলাম, লালের পরে হলুদটা হলো, মানে নিজে নিজেই কে গাইড করছে। সে নিজে নিজে বলতে বলতেই কিন্তু খেলাটা খেলছে বা কাজটা করছে, কারণ সে সেভাবেই নিজেকে গাইড করে বলে বলে কাজটা করতে পারছে। ঠিক আছে, এই প্রাইভেট স্পিচ সে কিন্তু জোরেই বলছে, মনে মনে বলে না বাচ্চারা। তো এটা 3 বছর বয়স থেকে হয়। তো ইউজড ফর ইন্টারনাল কমিউনিকেশন, মানে নিজের সাথে কথা বলা, where a child direct himself and serves as an intellectual function, নিজেকে বলে গাইড করে সেই কাজটা করছে। আচ্ছা, সাইলেন্ট ইনার স্পিচ, এটা ডেভেলপ করে মোটামুটি 7 বছর বয়স থেকে। সেটা হচ্ছে প্রাইভেট স্পিচের মতে কিন্তু একটু আলাদা। প্রাইভেট স্পিচ যেমন জোরে বলা হতো, সাইলেন্ট ইনার স্পিচটা কিন্তু জোরে নয়, মনে মনে কথা বলা, যেটা এখন বোধহয় আমাদের আছে। ইউজড ফর সেলফ রেগুলেটিং ফাংশন, নিজেকে রেগুলেট করছি, কিন্তু when the private speech diminishes its audibility, audibility মানে হচ্ছে শোনার, যেটা যে আমরা শুনতে পাই সেটা ডিমিনিশেস মানে ডিক্রিজেস। তাহলে প্রাইভেট স্পিচটা তো জোরে জোরে বাচ্চা বলছিল যে এইভাবে 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 করতে হয়, নিজেকেই গাইড করছিল। সেই প্রাইভেট স্পিচটাই সাইলেন্ট ইনার স্পিচ হচ্ছে,
নিজের সাথেই নিজে কথা বলছি, কিন্তু জোরে জোরে বলছি না। মানে ধরো একজন আরেকজন বন্ধুকে বললো, কি রে তোর কতদূর পড়া হলো, সে হয়তো বললো যে আমার তো পড়াই হয়নি, কি করব কে জানি। তখন আমি হয়তো ভাবছি, আরে বাজে কথা বলছে, সব পড়া হয়ে গেছে, ওরকম একটু বলছে। তো এটা তো আমি জোরে বলবো না, মনে মনে বলবো। তো যাই হোক, যখন আমরা নিজে নিজে কথাটা বলছি, নিজের সাথেই বলছি কিন্তু জোরে বলছি না, সেটা হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। এটা 7 বছর বয়স থেকে গ্রো করছে। ঠিক আছে? তো এটা হচ্ছে 3 ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ: সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, সাইলেন্ট ইনার স্পিচ। আর একটা প্রশ্ন করে নি, দ্য কনসেপ্ট অফ প্রাইভেট স্পিচ অফ চিলড্রেন অ্যাজ প্রপোজড বাই ভাইগৎস্কি। ভাইগৎস্কি কি প্রপোজ করেছিল যে প্রাইভেট স্পিচের ব্যাপারে? তার কনসেপ্ট ছিল, shows that children are stupid and thus need guidance of adults. আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই, সিটেট বা যে কোনো টেট পরীক্ষাতে কখনোই আমরা কোনো নেগেটিভ অপশন দেখবই না। ধরে নিতে পারি আমরা যে সব আনসার জানবো তা তো নয়, কিন্তু যে কোনো আনসারে যদি কোনো নেগেটিভিটি থাকে, সেই আনসার কিন্তু আগেই বলছি নর্মালি ক্যান্সেল হয়ে যায়, সেরকম আনসার থাকে না। কারণ আমরা অ্যাজ এ টিচার সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে বাচ্চাকেও অ্যাজ আ পজিটিভ এন্টিটি হিসেবেই ডিল করবো তার প্রত্যেকটা জিনিস। তাই জন্য চিলড্রেন আর স্টুপিড, ইট শুড নট বি সেড। চিলড্রেনরা কখনোই স্টুপিড নয়, ঠিক আছে? তাই শোজ দ্যাট চিলড্রেন আর স্টুপিড, তাই জন্য ওদের অ্যাডাল্টদের গাইডেন্স দরকার, এটা নয়। আর এটার সাথে কোনো রিলেশনও নেই প্রাইভেট স্পিচের। নেক্সট, বি, ইলাস্ট্রেটস দ্যাট চিলড্রেন আর ইগোসেন্ট্রিক। ইগোসেন্ট্রিক হচ্ছে মেনলি পিয়াজে এটা বলেছিল, বাট এখানে প্রাইভেট স্পিচের সাথে ইগোসেন্ট্রিক অতটা যাচ্ছে না, তবুও হাতে রেখে দিলাম। সি হচ্ছে, শোজ দ্যাট চিলড্রেন লাভ দেমসেলফ। প্রাইভেট স্পিচ নাকি বাচ্চারা সেই জন্য করে যে বাচ্চারা তাদের নিজেদেরকে খুব ভালোবাসে, তাই জন্য প্রাইভেট স্পিচ করে। না, ভাইগৎস্কি তাই বলেনি। তাহলে সিও হচ্ছে না। ডিতে আছে, ইলাস্ট্রেটস, মানে এক্সপ্লেন করছে যে চিলড্রেন ইউজ স্পিচ টু গাইড দেয়ার ওন অ্যাকশনস। বাচ্চারা নিজেদেরকে গাইড করার জন্য, নিজের কাজে গাইড করার জন্য নিজেদেরকে তারা এই প্রাইভেট স্পিচ বলে থাকে। তাহলে সবার মধ্যে কিন্তু এই ডি অপশনটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? প্রাইভেট স্পিচ তাই সে নিজে নিজে বলে বলে সেই কাজটা করে, তাই দেখলাম। তাই ডি অপশন, ইলাস্ট্রেটস দ্যাট চিলড্রেন ইউজ স্পিচ টু গাইড দেয়ার ওন অ্যাকশনস, এটাই হবে আনসার। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট টার্ম বলে দিই, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টার্ম যেটা আমরা মনে রাখবো। পিয়ার লার্নিং, আমি যেটা বললাম না যে ভাইগৎস্কি বলেছে যে যে কোনো বাচ্চা যদি কিছু জিনিস না পারে তখন সে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা কি করে ওভারকাম করে, যে জায়গাটাও পাচ্ছে না, কিছু হেল্প বা অ্যাডভাইস বা ক্লু বা হিন্ট বা গাইডেন্সের সাহায্যে বাচ্চাটা কাজটা করতে পারছে। তো সে তো যে কেউ দিতে পারে, টিচার, বাবা মা, আর কি বন্ধু বান্ধব, যে ওই ক্ষেত্রে বেশি জানে। এখানে কিন্তু বয়সটা কখনোই ম্যাটার করে না। তাই জন্য পিয়ার লার্নিং একটা ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে পিয়ার লার্নিং। বাচ্চাদের সাথে যখন গ্রুপ করে দিই আমরা, সেই বাচ্চারা কিন্তু অন্য বাচ্চার থেকেও শিখতে পারে যদি সেই বাচ্চাটা আরেকটু বেশি জানে। মানে একজন সহপাঠী সে আরেকজন সহপাঠীকে শেখাতে পারে, সেটা হচ্ছে পিয়ার লার্নিং। আচ্ছা, রেসিপ্রোকাল লার্নিং মানে অনেক সময় বাচ্চাদের ক্লাসে টিচার অ্যাজ আ লার্নার বসে পড়ে এবং যে শিখছে, যে বাচ্চাটি আছে সেই বাচ্চাটি কিন্তু অ্যাজ আ টিচারের রোল প্লে করবে। মানে কিভাবে পড়াচ্ছে এইভাবে দেখাচ্ছে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল লার্নিং। মানে একটা যদি টেক্সট পড়ে, সেই টেক্সটটার কি মিনিং দাঁড়াচ্ছে সেটাকে প্রেডিক্ট করলো যে এটার এটা বলতে চাইছে, এবং সেইটা বলার পরে আহ আর কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটাকে সলভ করা। মানে মোটামুটি সেটার সামারি বের করা, সেটার থেকে কোয়েশ্চেন বের করে সেটার আনসার বের করা, সেটার অ্যানালিসিস করা। লাইক অ্যাজ আ টিচার যদি সে অন্যদেরকে এক্সাম মানে এক্সপ্লেন করতে চায়, সেটা হচ্ছে রেসিপ্রোকাল লার্নিং। তাহলে এইভাবেও কিন্তু অ্যাক্টিভিটি না, আফটার অল ভাইগৎস্কিও কিন্তু কনস্ট্রাকটিভিস্ট, গঠনবাদী। তাই গঠনমূলক কাজ করতে করতে কিন্তু বাচ্চারা শিখছে, ঠিক আছে, এই আদান প্রদানের মাধ্যমে। তাহলে রেসিপ্রোকাল লার্নিং হলো। নেক্সট হচ্ছে কোলাবোরেটিভ লার্নিং। আচ্ছা, কোলাবোরেটিভ লার্নিং আর কোঅপারেটিভ লার্নিং এটা একটু কনফিউজিং লাগতে পারে, বাট আমি ক্লিয়ার করে দিচ্ছি। দুটোই কিন্তু, কোলাবোরেশন মানে হচ্ছে আরেকজনের সাহায্যে বা দু তিনজন মিলে যেটা করছি সেটা হচ্ছে কোলাবোরেশন। কোঅপারেটিভ মানে আমরা জানি আমরা কোঅপারেট করছি, আমরা সাহায্য করছি। এবার কোলাবোরেটিভ লার্নিং এর ক্ষেত্রে যখন বাচ্চাদের গ্রুপ করে দেওয়া হয়, সেখানে মেইনলি কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক বা প্রজেক্টের কথা বলা হয়ে থাকে। এবং কোলাবোরেটিভ লার্নিং এ বাচ্চারা কিন্তু সেই গ্রুপের মধ্যে সবাই নিজেরাই, সাপোজ যদি কোনো প্রজেক্ট করে,
কোন সোর্স থেকে তারা ইনফরমেশন নেবে, কিভাবে জিনিসটা বানাবে, সেই মেটেরিয়ালস আনা, কিভাবে ওটাকে ক্রিয়েট করবে তাদের নিজেদের মতো করে, সেটা তারাই ভাববে। সেখানে কিন্তু টিচার কোনো রোল প্লে করছে না, শুধু কাজটা সে দিয়ে দিয়েছে। কোঅপারেটিভ লার্নিং এর ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। একটা গ্রুপের মধ্যে সেই বাচ্চারাই কিন্তু একজন আরেকজনকে হেল্প করছে বুঝতে, জিনিসটা কি, কোয়েশ্চেন আনসার বুঝতে বা ওই টেক্সটার পার্টটা বুঝতে। কিন্তু সেখানে কিন্তু টিচার বা মেন্টর একটা রোল প্লে করছে, সেখানে সে অবজার্ভ করছে যে কিভাবে সে কোঅপারেট করছে, একজন সহপাঠী আরেকজন সহপাঠীকে কিভাবে বোঝাচ্ছে, কিভাবে হেল্প করছে। তাহলে সেখানে কিন্তু টিচার তার মানে সে নজর রেখেছে কিভাবে হচ্ছে জিনিসটা, ঠিক আছে। আর তারপরে হচ্ছে অ্যাসিস্টেড লার্নিং, সেখানেও অ্যাসিস্টেড লার্নিং এ সেই অ্যাসিস্ট্যান্স বা গাইডেন্সটা সে টিচারের থেকেও পেতে পারে, স্টুডেন্টের থেকেও মানে পিয়ারের থেকেও পেতে পারে, সহপাঠীদের থেকেও পেতে পারে, ভাই বোন, যে কেউ মোর নলেজেবল একজন পার্সন যে, তার থেকেই সে পেতে পারে। আর মেক বিলিভ প্লে, এই লাস্টটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। মেক বিলিভ প্লে, মেক বিলিভ প্লেটা হচ্ছে আমরা ছোটবেলায় অনেকেই সেই ডক্টর সেট কিনে বেশ ডাক্তার ডাক্তার হতাম, বা অনেকে আমরা বেশ টিচার টিচার খেলতাম, খাতা চেক করতাম, মানে আমরা ধরে নিচ্ছি আমরা তার রোলটা প্লে করছি। মানে একটা বাচ্চা যখন টিচারের রোল প্লে করছে, সে কিভাবে ক্লাসে আসছে, বাচ্চাকে বোঝাচ্ছে, কাজ দিচ্ছে, তাকে এনকারেজ করছে, মানে একটা রোল প্লে করছে। এর মাধ্যমেও কিন্তু বাচ্চাদের বিকাশ হয়, কারণ সে অনেক জিনিসগুলো জানতে পারছে, বুঝতে পারছে, শিখতে পারছে, এবং এটা যেহেতু অ্যাক্টিভিটির মাধ্যমে, তাহলে আরো বাচ্চা খুব সহজভাবে সেই জিনিসগুলো শিখতে পারবে। মেক বিলিভ প্লে মানে সে ভাবছে সে টিচার, তাহলে সে কি করবে, সে ভাবছে সে ডাক্তার, তাহলে সে কিভাবে একজন পেশেন্টের সাথে ডিল করবে। এটা হচ্ছে মেক বিলিভ প্লে, যেটা অনেক সময় আমরা যে কোনো বাচ্চার ক্ষেত্রে দেখতে পারি, তারা খেলে এরম ভাবে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এই যে আমি এখানে দেখালাম না যে কোলাবোরেটিভ লার্নিং, কোঅপারেটিভ লার্নিং, তো সেখানে তো গ্রুপের কথা বললাম, দু রকম গ্রুপ হয়। একটা হচ্ছে হোমোজিনাস গ্রুপ, একটা হচ্ছে হেটেরোজিনাস গ্রুপ। হোমো কথার অর্থ হচ্ছে সেম, তাহলে সেম এবিলিটি গ্রুপ। সব আমি ধরে নিলাম 5টা বাচ্চার একটা গ্রুপ করেছি, সেই 5টা বাচ্চার যে গ্রুপটা করছি, সেই 5টা বাচ্চারই যদি সেম, মোর অরলেস সেম আইকিউ লেভেল থাকে, তাদের সেম এবিলিটি থাকে, তাহলে তাদেরকে একটা গ্রুপে রাখছি, সেটা হচ্ছে এবিলিটি গ্রুপ। অ্যাকর্ডিং টু দেয়ার এবিলিটি, ওদের ক্ষমতা মানে ওদের এবিলিটি অনুযায়ী যদি আমি সেই গ্রুপটা করি, সেটা হচ্ছে হোমোজিনাস গ্রুপ, সেম এবিলিটি ওদের। আর হেট্রোজিনাস গ্রুপ, ধরে নিলাম যে একজন একটু কম বুঝতে পারে, একজন একটু বেশি বুঝতে পারে, একজন একটু বেশি ভালো এক্সপ্লেন করতে পারে, মানে হেট্রোজিনাস গ্রুপ মানে হচ্ছে মিক্সড গ্রুপ। ওই গ্রুপের যে 5জন আছে, এক একজনের এক এক রকম এবিলিটি, কম বেশি, মানে কেউ এই ফিল্ডে বেশি জানে, তো কেউ অন্য ফিল্ডে বেশি জানে, কেউ একটা এক্সপার্ট, তো আরেকজন আরেকজনের আরেকটা দিকে সে ক্রিয়েটিভ। আমি এনসিএফ অনুযায়ী বলছি, সবসময় কিন্তু হেট্রোজিনাস গ্রুপকেই বেশি প্রাধান্য দেওয়া হয় এনসিএফ এ। কারণ কি, হেট্রোজিনাস গ্রুপ মানে হচ্ছে মিক্সড গ্রুপ। আর একটা গ্রুপের মধ্যে যদি আমরা সব রকম কালচারের বাচ্চাদের রাখি, সব রকম এবিলিটির বাচ্চাদেরকে রাখি, তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স আসবে, তাদের মধ্যে নার্ভাসনেস, শাই, তাদের মধ্যে যে লজ্জা কুণ্ঠা ভাব, সেটাও চলে যাবে। সবাইকে অ্যাকসেপ্ট করার মতো মানসিক ব্যাপারটা বাচ্চাদের মধ্যে গ্রো করবে। তাহলে এই জিনিসটার মাধ্যমে কিন্তু যে কম জানে সেও জানতে পারছে, যে একটু বেশি জানে সে শেখাতে পারছে। তো এই হেট্রোজিনাস গ্রুপ কিন্তু অনেক বেশি বেটার বলেই ধরা হয়। ঠিক আছে, তাই জন্য কোলাবোরেটিভ লার্নিং বা কোঅপারেটিভ লার্নিং যখন হবে, হেট্রোজিনাস গ্রুপ বা মিক্স গ্রুপ, বিভিন্ন এবিলিটির বাচ্চাদেরকে একটা গ্রুপে রাখা হবে। ঠিক আছে, এরকম কখনোই সেকশনস হয় না যে একটা সেকশনে সব বাচ্চা খুব ভালো স্কোর করছে, আরেকটা সেকশনের সব বাচ্চাই একটু বিলো অ্যাভারেজ স্কোর করছে, এরকম ভাবে কিন্তু কখনোই স্কুলের যে সেকশনস গুলো হয় সেরকম হয় না। ঠিক আছে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখে নিই তাহলে, আজকে যা যা পড়লাম। অ্যাজ আ টিচার who firmly believes in social constructivist theory of Lev Vygotsky, which of the following methods would you prefer for assessing your students? একজন টিচার, ধরে নিতে পারি আমি একজন টিচার হিসেবে যদি ভাইগৎস্কির কনস্ট্রাকটিভিস্ট থিওরিটাকে আমি যদি খুব বিশ্বাস করি, তাহলে আমি কোন ধরনের মেথড বা কিভাবে আমি বাচ্চাদেরকে অ্যাসেস করব, ভাইগৎস্কির থিওরি যদি আমি খুব বিশ্বাস করি। ঠিক আছে, একটা হচ্ছে কোলাবোরেটিভ প্রজেক্ট, একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, আর একটা হচ্ছে ফ্যাক্ট বেসড রিকল কোয়েশ্চেন, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স।
আচ্ছা, লাস্ট থেকে আসি, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন, এখানে এমসিকিউ মানে ক্লোজ এন্ডেড আনসার, মানে একটাই আনসার হবে। তাতে তো আমি বিকাশ কতটা ঘটছে বাচ্চার আমি সেটা বুঝতে পারবো না। মানে আমি যদি জিজ্ঞেস করি যে বিশ্বকবি কাকে বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরকে, তো সেখানে তো বাচ্চার আমি বৌদ্ধিক বিকাশ কতটা ঘটেছে বা ক্রিয়েটিভিটি বা তার এবিলিটি কিছু বুঝবো না, সে মুখস্থ করে আনসারটা টিক দিয়ে দিয়েছে, ধরে নিতে পারি। তাহলে সেখানে আমার অতটা অ্যাসেস করা সম্ভব হচ্ছে না, যদি ভাইগৎস্কি থিওরি অনুযায়ী বলছি। নেক্সট হচ্ছে ফ্যাক্ট বেস রিকল কোয়েশ্চেন। রিকল করা মানে হচ্ছে আবার পুনরায় ভেবে নেওয়া, মানে মেমোরি, মুখস্থ করা বিদ্যা। রিকল করছি, যা পড়েছি সেটাকে রিকল করছি। তাহলে ফ্যাক্ট মানে হচ্ছে ফ্যাক্ট, সেখানে আমার কিন্তু অ্যানালাইসিস করার কোনো জায়গা নেই, বোঝার কিছু নেই। যা ফ্যাক্ট পড়েছি, মুখস্থ করেছি, সেইগুলোই আমি মুখস্থ করে, যেমন কবিতা মুখস্থ করে লিখে দেওয়া সেটা। তো সেটা আমি অবভিয়াসলি ভাইগৎস্কি থিওরি অনুযায়ী হলে অবভিয়াসলি এইভাবে আমি একটা বাচ্চাকে অ্যাসেস করতাম না বা টেস্ট নিতাম না, মেমোরিটা নয়। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট মানে একটা টেস্ট, একটা ধরা হয় যে বাচ্চাদেরকে আমি পরীক্ষাটা নিলাম, একটা স্ট্যান্ডার্ড যে এত মার্কস হলে সে পাশ করবে, এত মার্কস হলে সে অ্যাভারেজ মার্কিং আসছে, তাহলে এইটা হলে কম্পেয়ার করতে পারি কোন বাচ্চা কিরকম ভালো। ঠিক আছে। কিন্তু কোলাবোরেটিভ প্রজেক্ট মানে বাচ্চাদের গ্রুপ করে দেওয়া হলো, তাদের বিভিন্ন প্রজেক্ট দেওয়া হলো, সেই প্রজেক্ট অনুযায়ী তারা সোর্সটা খুঁজবে, যে কোথা থেকে ফ্যাক্ট গুলো আনবে, কিভাবে একটা ক্রিয়েটিভ ওয়ার্ক কিভাবে সে রিপ্রেজেন্ট করবে। তাহলে বাচ্চাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, আদান প্রদান হচ্ছে, তারা ডিফারেন্ট কালচারের হতে পারে, তাদের সেই যে কমিউনিকেশনের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ রোল প্লে করছে, তাদের ক্রিয়েটিভিটিও এক্সপ্রেস হচ্ছে, এবং একটা ভালো অ্যাক্টিভিটির মাধ্যমে তারা যেমন শিখছে, তারা রিপ্রেজেন্টও করতে পারছে। তাহলে অনেকটা জিনিস ধরে বাচ্চার ডেভেলপমেন্ট, সবার মধ্যে যে কোঅপারেশন আছে কি নেই সেটাও বোঝা যাবে, তাদের মধ্যে কারো লিডারশিপ আছে কিনা সেটাও বিকাশ হতে পারে। তাহলে অনেকটা দিক যেহেতু বাচ্চার বোঝা যেতে পারে এবং অনেক বাচ্চার একসাথে, তাই জন্য অবভিয়াসলি সেক্ষেত্রে সেই টিচারের কোলাবোরেটিভ প্রজেক্টই করা উচিত, সে ভাইগৎস্কি থিওরি অনুযায়ী। ঠিক আছে, কোলাবোরেটিভ প্রজেক্ট। আরেকটা প্রশ্ন দেখে নিই, which one of the following statement about children would Vygotsky agree with? এই যে কোয়েশ্চেন সেন্টেন্স গুলো দেওয়া হচ্ছে, এই সেন্টেন্স গুলি ভাইগৎস্কির থিওরি অনুযায়ী কোনটা ঠিক, মানে ভাইগৎস্কি এগ্রি করবে। ঠিক আছে, বাচ্চাদের চিলড্রেন লার্ন when they are offered lucrative rewards. lucrative মানে হচ্ছে লোভনীয় পুরস্কার। ঠিক আছে, lucrative মানে লোভনীয়। বাচ্চারা তখনই শেখে যখন তাদের নাকি লোভনীয় কোনো পুরস্কারের কথা বলা হয়, যে আমি, তুমি এই কাজটা করলে আমি তোমাকে অনেক ভালো একটা প্রাইজ দেবো, একটা গাড়ি দেবো, মানে খেলনা গাড়ি দেবো, এরকমের জন্যই কি বাচ্চা শেখে? একদমই না, ভাইগৎস্কি থিওরি তো তা বলছে না। নেক্সট হচ্ছে চিলড্রেন্স থিঙ্কিং ক্যান বি আন্ডারস্টুড বাই কন্ডাক্টিং ল্যাবরেটরি এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস। বাচ্চারা নাকি জিনিসগুলো বোঝে এবং শেখে যখন অ্যানিমালসদের উপরে কোনো ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করা হয়। আবার অ্যানিমালস বলেছে, ফার্স্ট অফ অল অ্যানিমাল আমরা বাচ্চাদের এক্সপেরিমেন্টের মধ্যে রাখছি না, বাচ্চারা তো ল্যাবেও যায় না, একদম শুরুতে বলছি। প্লাস শুধু অ্যানিমালস এর ব্যাপারে শিখলেই হবে, প্লান্টস কোথায়, বাদ বাকি জিনিস কোথায়? তাহলে এটা শুধু একটা ওয়ান সাইডেড হচ্ছে, এইভাবেও তো পুরোটা শেখা সম্ভব না, আর বাচ্চারা যায়ও না। ভাইগৎস্কি এরকম থিওরিতে আমরা পড়িও নি। তাহলে বিটাও হচ্ছে না, সি। চিলড্রেন আর বর্ন ইভিল, আবার বলছি পুরো নেগেটিভ কিন্তু এই পয়েন্টটা। চিলড্রেন আর বর্ন ইভিল, ছোটবেলা থেকেই তারা নাকি ইভিল মানে ডেভিল মাইন্ডেড। ওকে। অ্যান্ড নিড টু বি কন্ট্রোলড থ্রু পানিশমেন্ট। পানিশমেন্ট তো একদমই ব্যান্ড। এনসিএফ বা যে কোনো, মানে বাচ্চাদেরকে পানিশ করে শেখাতে হবে, শাস্তি দিয়ে শেখাতে হবে, কোনো স্কুল কোনো শিক্ষা এটাকে সাপোর্ট করে না। তো যাই হোক, তাই বাচ্চারা ছোটবেলা থেকেই একদম ইভিল বা ডেভিল মাইন্ডেড, শয়তান বুদ্ধি এরকম নয়, আর তাদেরকে পানিশমেন্ট দিয়ে শেখাতে হবে। যাই কোয়েশ্চেন ভাইগৎস্কি হোক, যারই থিওরি হোক, এটা সবার আগেই ক্রস পড়বে। ঠিক আছে। নেক্সট হচ্ছে চিলড্রেন লার্ন থ্রু সোশ্যাল ইন্টারাকশন উইথ পিয়ার্স অ্যান্ড অ্যাডাল্টস। বাচ্চারা সমাজে সবার সাথে ইন্টারাকশন করে, মেইনলি সহপাঠী বা বড়দের সাথে ইন্টারাকশন করেই জিনিসগুলো শেখে। তাহলে এটাই আমরা দেখছি ভাইগৎস্কি থিওরি অনুযায়ী, এটাই আমরা পড়েছি। তাই জন্য আনসারও হবে ডিটা, চিলড্রেন লার্ন থ্রু সোশ্যাল ইন্টারাকশন উইথ পিয়ার্স অ্যান্ড অ্যাডাল্টস। ঠিক আছে, আজকে যে পয়েন্টস গুলো বললাম, এই পয়েন্টস গুলোর উপরে ভিত্তি করেই কিন্তু মেইনলি টেটে প্রশ্নগুলো আসে। আমাদের তো থিওরি লেখার কোনো ব্যাপার নেই, তবুও যদি কেউ চায়, অবভিয়াসলি প্রচুর বই আছে, সেই থিওরির বই বা পিডিএফ গুলো নিয়ে ডাউনলোড করে পড়তেই পারা যায়। আমি ইন আ নাটশেল
কি পয়েন্টস গুলো বললাম এগুলো মাথায় রাখলেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায়। আমি আরো পিয়াজে আর ব্রুনার সবার থিওরি একটা একটা করে ভিডিও আমি আপলোড করব। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ 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 করবে। কারণ এই ভিডিও বানাতে অবভিয়াসলি অনেকটা বেশি টাইম আর অনেকটা বেশি কষ্ট তো হয়। তো কিন্তু ভালো লাগে যখন অনেক বেশি লাইকস আর শেয়ার কমেন্ট তো পড়েই, তখন খুব ভালো লাগে। আমি আরো চেষ্টা করব পিঁয়াজের ভিডিওটা বানাতে, যার কারণ কি অনেক সময় পিঁয়াজে আর ভাইগৎসকির কম্পারিজন হিসেবে, ডিফারেন্স হিসেবেও অনেক কোয়েশ্চেন আসে। তাই জন্য সবার থিওরিগুলো আমরা যদি জানি তাহলে আমাদের সেক্ষেত্রে আনসার করতে কিন্তু খুব সুবিধা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু অল।